যা আমরা বললাম ভর কেন্দ্র সেন্টার অফ মাস। একটি বস্তু আমরা জানি অনেকগুলো বস্তু কণা সমন্বয়ে গঠিত। তো বস্তুর কণাগুলো যদি একটি বিন্দুতে আমরা কেন্দ্রীভূত মনে করি, প্রত্যেকটা বস্তুর কিন্তু একটা নির্দিষ্ট কেন্দ্র আছে। সেই কেন্দ্রকে কেন্দ্র করে সে অবস্থান করে। তো ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত কণার উপর তাদের ভরের যে সমানুপাতিক ক্রিয়ার যে সমান্তরাল যে বল সমূহ আছে, সেই যে ক্রিয়াটা করে সেটাকে বলা হচ্ছে ওই বস্তুর ভর কেন্দ্র। অর্থাৎ যেটাকে আমরা কেন্দ্র হিসেবে ধরি বস্তুর, সেটার মধ্য দিয়ে যে অন্যান্য যে ক্রিয়াগুলো সম্পন্ন হয় সেটাকে বলে বস্তুর ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। আর অভিকর্ষ কেন্দ্র হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে আমরা যদি এটাকে ধরি কেন্দ্র হিসাবে, তো এটাকে আমরা যদি যে সিতে মনে হয় সেন্টার, এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? চিত্রটা ভালো করে দেখবা। তো এটার মধ্যে দিয়ে কেন্দ্র হিসাবে যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে ওই বস্তুর ভার কেন্দ্র। এটা হিসাবে ধরলে এটা ভার কেন্দ্র, এটা হিসাবে ধরলে এটা ভার কেন্দ্র। তো যেটাকে আমরা কেন্দ্র হিসেবে ধরবো সেটাকে বলা হচ্ছে আমরা কি ভার কেন্দ্র। কয়েকটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র। যদি আমরা দেখি সুষম বৃত্তের আংটি বা গোলকের অবকাশে জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। ধরো এটা একটা আংটি, একটা মানুষের আংটি, এটা একটা আংটি ধরলাম। বৃত্তের আংটির বা গোলকের অভিকর্ষ কেন্দ্রে যে জ্যামিতিক কেন্দ্র বরাবর থাকে, কারণ আংটি বলো বা সুষম বৃত্ত এগুলো সাধারণত একটা গোলই থাকে, একদম রাউন্ড ফিগারই থাকে, তার কেন্দ্রে অবস্থিত। সুষম সামান্তরিক আকৃতির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু থাকে। এবং সামান্তরিক কোনটা? সামান্তরিক হচ্ছে এইটা, এবং এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে? সুষম সামান্তরিক, সামান্তরিক হচ্ছে আহ পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকবে কিন্তু কোনো কোনো সমকোণ না, সেখানে সেটা হচ্ছে সামান্তরিক। আমাদের ম্যাথ পড়াই দিতেছি। তো হচ্ছে সুষম সামান্তরিক আকৃতির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র এই যে কর্ণ হচ্ছে বিপরীত বাহু দমের যে যে সংযোগ বরাবর রেখা, সেটা হচ্ছে যে মাঝখানে ক্ষেত্রটা মানে যে মূল বিন্দুটা সেটা হচ্ছে এটার কেন্দ্র। তো এটা হচ্ছে ছেদবিন্দুতে অবস্থিত। আর সুষম ত্রিভুজ আকৃতির অভিকর্ষ কেন্দ্রের মধ্যমাগুলির ছেদবিন্দুতে অবস্থিত। তো সুষম যদি ত্রিভুজ দেখি আমরা, এর মধ্যমাগুলি, তো এটা ছেদবিন্দুতে কি অবস্থিত? সুষম দ্বন্দ্বের মধ্যবিন্দু এর অভিকর্ষ কেন্দ্র। এখন আমরা ধরলাম এটা একটা দ্বন্দ্ব, ধরো এটা একটা লাঠি, সুষম মানে সমানভাবে। এখন এটার মাঝখানে যে কেন্দ্রটা হবে, ধরো এটার মাঝখান হচ্ছে ঠিক এইটা, ঠিক আছে? এটার মাঝখান হচ্ছে ঠিক এইটা। এই যে সুষম দ্বন্দ্বের মধ্যবিন্দু কেন্দ্র হচ্ছে এটার অভিকর্ষ কেন্দ্র। তারপর সুষম বেলন আকৃতির অভিকর্ষ কেন্দ্রের অক্ষের মধ্যবিন্দুতে অবস্থিত। বেলন বলতে কি, যেটা ফানেল আকৃতি ধরো। তো এরকম অক্ষের মধ্যবিন্দুতে এটা কি অবস্থিত হবে? বেলন আকৃতির। এই যে যা বুঝাইলাম, এটা হচ্ছে সুষম গোলকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিকের ক্ষেত্রে চিত্র এই ত্রিভুজগুলোর মধ্যমা, আর এটা কি সুষম বিন্দু, আর এটা যে বেলন আকৃতি, বেলন আকৃতির ফানেল আকৃতির। ক্লিয়ার সবার কাছে চিত্রগুলা? এটা হচ্ছে সুষম গোলক। এই যে ক হচ্ছে সুষম গোলক, তারপরে খ হচ্ছে সামান্তরিক, এবং এটা 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 কিন্তু সামান্তরিক, এটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? কিন্তু এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে এদের অভিকর্ষ কেন্দ্র। এটা হচ্ছে ত্রিভুজ, এদের মধ্যমা, এটার মধ্যমা এখানে, এটার মধ্যমা এখানে, যেটা আমি চিত্র ডাকলাম, দেখো মুছে ফেলছি। সেম, এটা হচ্ছে তোমার সুষম দণ্ড, এটা হচ্ছে বেলন আকৃতির। এটা একটা বিখ্যাত টাওয়ার। তো বিজ্ঞানী গ্যালিলিও প্রথমে চিন্তা করেন যে আমি যদি এই টাওয়ারের উপর থেকে একটা কাগজ ছাড়ি, একটা লৌহ দণ্ড বা একটা ভারী কিছু ছাড়ি, তো যেহেতু আকর্ষণ বল সবার প্রতি ওজন সেমই আছে, তাহলে এটা সমান সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করার কথা, এটা যে কোনো পদার্থই থাক না কেন। কিন্তু যখন উনি দেখলেন যে দুইটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে নাই, তখন তিনি কিন্তু কয়েকটা সূত্র দিচ্ছেন, সেই সূত্রগুলো আমরা দেখবো। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র দিছে। টোটাল কয়টা সূত্র? বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিচ্ছেন। এগুলোকে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র নামেও বলা হয়, যা স্থির অবস্থা থেকে বিনা বাধে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তেছে। অর্থাৎ ধরো তুমি 5 তলা ভবন থেকে একটা নিচের দিকে ঢিল ছুঁড়ে মারলা, তখন হচ্ছে চারিদিকে
কেউ ঢেলটাকে আটকালো না, বা হচ্ছে কোনো বাতাসের কারণে ঢিলের গতির তারতম্য হলো না। অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তু সূত্রের ক্ষেত্রে জাস্ট এগুলো কিন্তু কাল্পনিক থিঙ্কিং। কারণ তুমি যদি ৫ তলা থেকে একটা ঢিল নিচে ফেলাও, তোমার কিন্তু বাতাস সেখানে সূক্ষ্ম পরিমাণ হলেও ক্রিয়া করবে, কারণ যেহেতু আমরা বায়ু সাগরের মধ্যে আছি, তো বাতাস কিছুটা ক্রিয়া করবে। তো উনি হচ্ছে নিরপেক্ষ অবস্থান থেকে সূত্রগুলা বর্ণনা করছেন। প্রথম সূত্র, বায়ু শূন্যস্থানে বা বাধাহীন পথে বস্তু নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান সময়ে নিচে নামে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ যদি নিশ্চল অবস্থা থেকে মানে যে ফেলা দেওয়া হয়, যদি কোনো বাধা না হয়, সেটা পাথর হোক বা পাতা হোক বা যে কোনো একটা ছোট কাগজ হোক, সেটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ যতটুকু সময় পড়ার দরকার, ৫ সেকেন্ডে পড়ার দরকার, সে ৫ সেকেন্ডেই পড়বে। ঠিক আছে? তার তখন কি হবে, একটা লোহার বল বা হচ্ছে একটা কাগজ, দুইটা একসাথে পড়লে কোনো পার্থক্য হবে না, কারণ সেখানে তোমার ওজন বা বাহ্যিক কোনো বল কি কাজ করতেছে না। যেমন ছোট বড় বিভিন্ন ওজনের কতগুলো বস্তু একই উচ্চতাতে স্থির অবস্থায় ছেড়ে দিলে বাধাহীন বলে তারা সমান দ্রুততায় গতিশীল থাকবে এবং একই সময় মাটিতে পড়বে। আমি তাই তো বললাম, একটা লোহার বল ছেড়ে দিলা আর একটা পাতা ছেড়ে দিলা, দুটার কিন্তু ভর কিন্তু আলাদা, কিন্তু কি ওই লোহার বলটা কেন নিচের দিকে বেশি পড়ে, কারণ এটার মধ্যে ওজনটা বেশি বলে ক্রিয়া করে। পাতার মধ্যে ভর কম, এই জন্য ওজনটা কম গ্রেভিটেশন ফোর্সে ক্রিয়া করে। উদাহরণটা হচ্ছে ছোট বড় মানে বিভিন্ন সাইজে যদি বস্তু পড়ে এবং যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এটা নিউটনের সরলরৈখিক গতির ক্ষেত্রে এবং কৌণিক গতির ক্ষেত্রে সূত্র সেম। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। অর্থাৎ বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগটা প্রাপ্ত হবে, যে বেগ অর্থাৎ ভি ভেলোসিটিটা প্রাপ্ত হবে, সেটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক এবং পড়ন্ত সময়ে টি সময়ে ভি বেগ প্রাপ্ত হলে গাণিতিকভাবে লেখা যায় টি প্রপোর্শনাল টু ভি। তাহলে কি, সময়কে আমরা জানি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি আর ব্যাগকে ভি দিয়ে। অর্থাৎ বাধাহীন পথে পড়ন্ত বস্তু যদি নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, অর্থাৎ আমরা যদি সময়টা ধরি টি এবং যদি আমরা ব্যাগটা ধরি ভি, যেহেতু সমানুপাতিক, টি প্রপোর্শনাল টু ভি। ক্লিয়ার? তারপরে আসে তৃতীয় সূত্র, বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব, ধরো অতিক্রান্ত দূরত্ব এইচ সমান দূরত্ব অতিক্রম করছে, বা ডি সমান, তুমি যাই ধরতে পারো, সাপোজ ওই সময়ের যে বর্গ, সময় হচ্ছে টি, ওই বর্গ হচ্ছে স্কয়ার, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার সূত্রটা কি, বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। যখনই তুমি এটা সমীকরণে তুলতে যাবা, অর্থাৎ যদি তুমি ওই সমানুপাতিক চিহ্নটা তুমি ভ্যানিশ করতে চাও, তখন তোমাকে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তার সূত্র তিনটা কি আমরা বুঝলাম? প্রথম সূত্রটা হচ্ছে বায়ু শূন্যস্থানে বাতায়ন পথে সকল বস্তু নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান সময়ে সমান দূরত্ব বা সমান গতিতে নিচের দিকে নামে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। এবং তৃতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ তোমরা এখানে একটা কমন জিনিস খেয়াল করবা, সেই কমন জিনিসটা হচ্ছে এখানে সবগুলা কিন্তু বাধাহীন পথে বলছে। অর্থাৎ এখন তুমি যদি তার সত্যের ভুল প্রমাণ করতে চাও, তুমি ৫ তলার উপর থেকে একটা ৫ কেজি ওজনের একটা বস্তু আর একটা ১০ কেজি ওজনের বস্তু ফেলাই দাও, তাহলে যেটা ১০ কেজি সেটা আগের নামবে, যেটা ৫ কেজি সেটা পরের নামবে, একটু সময়ের তারতম্য হলেও। তখন কিন্তু সূত্রটা কাজে লাগবে না। সেটা কিন্তু নিরপেক্ষ অবস্থান থেকে সূত্রগুলো কি করছে, বর্ণনা করছে। এখন দেখি, একটি লোহার বল এবং একটি কাগজ ছাদের উপর থেকে নিচের দিকে ফেলে দিলে মাটিতে পড়ে না কেন? তোমাদের মনে এখন এটা প্রশ্ন যে কেন পড়ে না? আমরা তো সূত্র তো জানলাম, কেন পড়ে না দেখি। বাতাসের মধ্যে বস্তুদ্বয় পতনের সময় এদের ওজনের বিপরীত দিকে বাতাসের প্লবতা কাজ করে। ভারী বস্তু হচ্ছে হালকা বস্তুতে প্লবতা ঊর্ধ্বমুখী বল বেশি হয়, তার দেরিতে মাটিতে পৌঁছায়। এখন প্লবতা বলতে কি? প্লবতা বলতে বোঝায় যে বলের কারণে বস্তুকে ভাসমান রাখতে সাহায্য করে সেটা। এখন আমরা যখন সাঁতার কাটি তখন আমরা ডুবে যাই না কেন? তোমাদের মনে প্রশ্ন আসে না? কারণ সাঁতার কাটতে আমরা ডুবে তখনই যাই না, কারণ হচ্ছে পানির উপরের দিক থেকে একটা প্লবতা বল ক্রিয়া করে আমাদেরকে ভাসায় রাখে। বাতাসের ক্ষেত্রেও সেম, কারণ হচ্ছে যেটা হালকা বস্তু এটার মধ্যে প্লবতারা কাজ করে বেশি, বাতাসের প্লবতারা যেহেতু বেশি কাজ করে, এই জন্য ভারী বস্তুর উপর কম কাজ করে। যেহেতু হালকা বস্তুর উপর বেশি কাজ করে, এটা বেশিক্ষণ ভেসে থাকে। এবং যেটা ভারী বস্তু এটার উপরে প্লবতা কাজ করে কিন্তু কম, প্লবতা অবশ্যই কাজ করে কিন্তু কম। যেহেতু বেশি, এটা ভাসমান থাকতে থাকতে আস্তে আস্তে নিচে নামবে, আর যেটা কম সেটা খুব দ্রুত নিচে পড়ে যাবে।
এই যে চিত্রটা উনি উনি ফেলাইলো, একটা হচ্ছে কম ভারী বস্তু, একটা হচ্ছে বেশি ভারী বস্তু। উনি দেখলো যে কি হয়, কিন্তু দেখা গেল কি হইলো না। এখন অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? আমরা এতক্ষণ অভিকর্ষ ত্বরণ ওজন টোজন পড়লাম, কিন্তু ওজন পড়তে গেলে যেটা ওজনে যেটা তারতম্য ঘটাবে সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। কি বললাম? অভিকর্ষ যে বল, অভিকর্ষ বল কি আমরা সবাই জানি, নতুন করে এখন আর বলবো না। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ তুমি ভূপৃষ্ঠে কোনো বস্তু পড়তেছে, এটা যে বেগটা যে বৃদ্ধি পাচ্ছে। এখন কেন তুমি চিন্তা করি, ধরো একটা মার্বেল, তোমাকে কেউ 2 তলার উপর থেকে ঢিল মারলো, তোমার মাথায় এসে পড়লো, তুমি একটু ব্যথা পাবা। কিন্তু সেম ব্যথাটা কি যখন একজন 10 তলা উপর থেকে দিবে, তুমি কি সেম ব্যথাটাই পাবা? না, সেম ব্যথা কিন্তু তুমি পাবা না। অর্থাৎ কি, একটা বস্তু 2 তলা থেকে তোমার মাথার উপর পড়তে যতটুকু ওজন বা শক্তি সঞ্চয় করে, 10 তলা বা 20 তলা থেকে তোমার মাথার উপরে পড়ার সময় তার কিন্তু তার চেয়ে আরো কয়েক গুণ বেশি শক্তি অর্জন করে। এই জন্য দেখা যায় কি, যেমন ধরো একটা ডাব, ডাব তোমার কেউ মাথার উপর থেকে ছেড়ে দিল তোমার মাথার উপরে, তোমার কিন্তু ব্যথা লাগবে না। সেম ডাবটাই যখন তোমার গাছের উপর থেকে, অনেকে শোনো না গাছ থেকে ডাব পরে মানুষের মাথা ফেটে গেছে, এরকম কিন্তু শোনো। কিন্তু সেম ডাবটা তুমি যদি মাথার 12 ইঞ্চি মানে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি উপর থেকে মাথার মধ্যে ফেলাও, মানুষ তেমন ব্যথা পাবে না। কিন্তু সেমটা যখন যদি তুমি 30 ফুট উঁচু গাছ থেকে ফেলাও, মানুষের মাথা ফেটে যায়। বিষয়টা এখানে এটাই বলছে যে মুক্ত যে পড়ন্ত বস্তু যে ব্যাগটা বৃদ্ধি পাবে, সেটার হারটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই যে যে ব্যথা পাওয়ার যে পার্থক্যটা হয়, কম বেশি হয়, সেটাই হচ্ছে ত্বরণের কারণে। এখন দেখি ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন বলে। যেমন 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে এই মানকে আদর্শ ধরা হয়। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে বেশি, কোন স্থানে কম, কোন স্থানে বেশি। কিন্তু যেটা যেটা নিরপেক্ষ, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, সেটা হচ্ছে 9.8 ms ইনভার্স টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে যারা সায়েন্সের ছাত্র, তাদের অভিকর্ষ ত্বরণের মানের উপর তাদের হাফেজ হইতে হবে। মানে এটা সবসময় ঠোঁটের আগে রাখতে হবে, এটা ছাড়া তুমি অঙ্কই করতে পারবে না, তোমার সব জায়গায় জি লাগবেই। এবং এটাকে প্রকাশ করা হয় জি দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? জি। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং এটা শর্তটা কি, যখন সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে থাকবে তখন। এবং এককটা কিন্তু ভুলবা না, অনেকে কিন্তু ms ইনভার্স 1 দেয়। ms ইনভার্স 1 আর ms ইনভার্স 2 এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ms ইনভার্স 2 এটা হবে 9.8 ms ইনভার্স 2। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বেশি হয়, আবার মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে কম হয়। মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে কম হয়। তার মানে কি, জি এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে বেশি, বিষুব অঞ্চলে কম। সেম জি এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি থাকবে, মেরু অঞ্চলে বিষুব অঞ্চলের তুলনায় বেশি থাকবে। অর্থাৎ আমরা যদি মেরু অঞ্চল আর বিষুব অঞ্চল দুইটার মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে মেরু অঞ্চলে থাকবে বেশি, বিষুব অঞ্চলে কি থাকবে? কম। এবং পৃথিবীর কেন্দ্রে ধরো এটা পৃথিবী। এখন যেমন আমার সবসময় ছোট থেকে একটা মনে প্রশ্ন আসতো যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা যে একদিন গর্ত করতে 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 পৃথিবী নিচের দিকে যাই, তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? ঠিক আছে, তো আমরা গিয়ে পৌঁছাবো চিলির নিকট প্রশান্ত মহাসাগর, সেটাকে বলা হচ্ছে প্রতিপাদ্য স্থান। এখন আমরা যদি পৃথিবীর আমরা চিন্তা করি, পৃথিবীর এই মাথা থেকে একজন ব্যক্তি মানে ঘুরতে আরম্ভ করলো, তো পৃথিবী একটা গোলকের মতো, তো একসময় সে ঘুরতে 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 এই জায়গায় এসে পৌঁছলো। এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। যদিও আমাদের পক্ষে পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব না এভাবে, কিন্তু এই যে পৃথিবীর কেন্দ্রে যে আসলো, এই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হবে জি ইজ ইকুয়াল টু 0। জি ইজ ইকুয়াল টু কি হবে? 0। তাহলে বুঝাতে পারছি অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। সবচেয়ে বেশি বলতে বোঝায় এখানকার, এই জন্য এখানকার ভর এবং ওজন কি হয়? সেম হয়। এই অভিকর্ষণ ত্বরণ জি কিন্তু ধ্রুবক নয়, ধ্রুবক বলতে বোঝায় কনস্ট্যান্ট। যেমন আমরা ইংরেজিতে কিছু টার্ম পড়ি ইউনিভার্সাল ট্রুথ, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম ইউনিভার্সাল ট্রুথ আমরা চিরন্তন সত্য বলি। কিন্তু জি কিন্তু চিরন্তন কিছু না, ধ্রুবকটা। কারণ সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র এবং পরিবেশ অবস্থা ভেদে তার কিছু পরিবর্তন হয়। এবং 3টি কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। কয়টি কারণ ভাইয়ারা? সেটা হচ্ছে 3টি কারণ। প্রথমটা কি? একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, একটা হচ্ছে অক্ষাংশের ক্রিয়া,
একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। এই যে উচ্চতার ক্রিয়া বলতে কি, আমি তোমাদেরকে যেটা বললাম যে তোমাকে যদি 2 তলা উপর থেকে একদম একটা ডাব ছুঁড়ে মারে বা মার্বেল ছুঁড়ে মারে, তুমি যে ব্যথা পাবা, 10 তলা উপর থেকে সেটা ছুঁড়ে মারে কিন্তু ব্যথা তুমি আরো বেশি পাবা। কেন পাবা? সেটার কারণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ উচ্চতার ভেদে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, যেটা তোমাকে আমি একটু আগেই বললাম। এটা হচ্ছে এটা। এখন হচ্ছে অক্ষাংশের ক্রিয়া। আমরা একটু আগে কি বললাম, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কখন হবে? যখন সেটা সমুদ্র সমতলের থেকে 45 ডিগ্রি অক্ষাংশ হিসেবে আমরা ধরে নেব। এখন সমুদ্র সমতলে তো আমরা 55 ডিগ্রি অক্ষাংশ ধরতে পারি, আমরা কি পারি না? বা আমরা যদি 45 থেকে, আমরা তো 35 ডিগ্রি অক্ষাংশ ধরতে পারি, আমরা 45ও ধরতে পারি, 55 যা কিছু ধরতে পারি আমাদের ইচ্ছা মতো। তাহলে আমাদের তার মানে কি 45 ডিগ্রি ধরলে 9.80 হবে। এর থেকে আমরা 44ও করতে পারি, 46ও করতে পারি। অর্থাৎ যখন অক্ষাংশের পরিবর্তন হবে তখন জি এর যে স্ট্যান্ডার্ড মানটা সেটা পরিবর্তন হবে। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা পৃথিবীর আহ্নিক গতি। আহ্নিক গতি বলতে আমরা কি বুঝি? পৃথিবী নিজ অক্ষের উপর মানে একদিনে যতটুকু ঘূর্ণন সম্পন্ন করে সেটাকে বলে আহ্নিক গতি। এখন আমরা আবার তাহলে প্রথমে যাই। এই যে এখন আমরা এখানে আসলাম, আমরা জানি এটা পৃথিবী। পৃথিবী এখন এই অবস্থানে আছে, সে কিন্তু ঘুরতে 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 আবার এই অবস্থানে এসে পৌঁছাবে। এটা হচ্ছে 365 দিন সময় লাগবে এই অবস্থান থেকে এই অবস্থানে এসে পৌঁছাইতে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে বার্ষিক গতি। কিন্তু পৃথিবী যে ঘুরতেছে, কেমনে ঘুরতেছে? আমরা ছোটবেলায় অনেকেই লাঠিম খেলছি, তো লাঠিমকে যখন আমরা মাটির দিকে মারি তখন লাঠিম কি হয়? লাঠিম কিন্তু নিজেও ঘুরে এবং কি করে, সে কিন্তু আগায়। পৃথিবীর গতিটা কাইন্ড অফ এরকম, যে পৃথিবীর ঘোরার গতিটা হচ্ছে অনেকটা এরকম। পৃথিবী কিন্তু এই যে ঘুরতেছে, সে কিন্তু এখানে ঘুরতেছে আর আগাইতেছে, এরকম ঘুরতেছে 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 আর আগাইতেছে, ঘুরতেছে 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 আর আগাইতেছে। এই যে নিজ যে অক্ষ, পৃথিবীর যখন এখানে ছিল তখন তার অক্ষ এটা, যখন এখানে তখন তার অক্ষ এটা। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের উপর যে একবার ঘুরছে 24 ঘন্টায়, সেটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। এটার কারণে দিন এবং রাত হয়। এবং সে ঘুরতে 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 এখানে আসা এখানে আসা এখানে আসা, যখন এখানে আসে তখন সেটাকে হচ্ছে বার্ষিক গতি। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, এই যে দেখো সূর্য থেকে এটার দূরত্ব কিন্তু বেশি। আমি উদাহরণ দেই, যেহেতু উপবৃত্তাকার, এটা পৃথিবীর কক্ষপথ, এখানকার দূরত্ব বেশি। আবার যদি এখান থেকে এখানকার দূরত্ব যাও, দূরত্ব কিন্তু কম। আবার এখান থেকে যদি এখানে আসো তখন দূরত্ব কিন্তু আরো বেশি। আবার এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু কম। অর্থাৎ বুঝাইতে বেশি, যেহেতু উপবৃত্তাকার পথে ঘুরতেছে, অর্থাৎ আহ্নিক গতির কিন্তু তারতম্য হয়। এই জন্যই দেখা যায় কোনো দিন হচ্ছে পৃথিবীর আজকে দীর্ঘতম রাত, পরের দিন ক্ষুদ্রতম দিন, আর কোনদিন দীর্ঘতম দিন, পরের দিন হচ্ছে ক্ষুদ্রতম রাত। এই যে আহ্নিক গতি যে তারতম্য গুলা হয়, এই তারতম্যের কারণে অভিকর্ষজ ত্বরণের কি হয়? পরিবর্তন হয়। তাহলে কি আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছি যে জি এর অভিকর্ষজ ত্বরণ কেন কনস্ট্যান্ট না? কারণ হচ্ছে এগুলো অনেক কিছুর উপর ভেরি করে। ঠিক আছে? যেমন আমাদের শরীরে শক্তি কখন হবে? যখন আমরা সুষম খাদ্য, ডিম, দুধ, মাছ, মাংস পরিমাণ মতো খাবো, তখনই আমাদের শরীরে শক্তি হবে। আমরা যদি না খাই তাহলে তার অটোমেটিক শক্তি হয়ে যাবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রসেস একটা বিষয়ের উপর কি ডিপেন্ডেন্ট। সেম ভাবে অভিকর্ষজ ত্বরণও এই 3টা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। এগুলো পরিবর্তন কম বেশি হলে অভিকর্ষজ ত্বরণও কম বেশি হবে। এখন আসি মহাকর্ষীয় ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। কোন বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে এবং কোন বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। এখন মহাকর্ষীয় ক্ষেত্র যেটা আমরা বললাম, চুম্বক, ধরো চুম্বক, আমরা ইউ আকৃতির চুম্বক দেখি, চুম্বক, এটা হচ্ছে ধরো চুম্বক, এটা লোহা, এটা লোহা, এটা লোহা, এখানে লোহা, এখানে লোহা আছে। এখন যখন আমরা চুম্বকটাকে এখানে নিয়ে আসব, তখন এর মাঝখানে কিন্তু একটা বলয় কাজ করে। এজন্য বলয় কাজ করে কি, চুম্বকটা যখন আমরা লোহার একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসব, এই নির্দিষ্ট দূরত্বের মধ্যেই কিন্তু সে আকর্ষণগুলো করতে পারে, সে আকর্ষণগুলো করতে পারে। এই আকর্ষণগুলোর কারণে এটা তখন চুম্বক ক্ষেত্রে পরিণত হয়ে যায়। অর্থাৎ এতটুকু দূরত্বের মধ্যে সে কি করতে পারে? জিনিসটাকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই যে আলপিন বা লোহাগুলো তো এখানেও আছে, তো চুম্বক কি এখানে আকর্ষণ করতে পারছে? এখানে কিন্তু পারে নাই। কেন পারে নাই? তার যে নির্দিষ্ট সীমা, তার যে নির্দিষ্ট ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে ওই আলপিন গুলা বা সেই লোহাগুলা চলে গেছে। মহাকর্ষীয় ক্ষেত্রের বলল হচ্ছে এটা, যে অঞ্চল ব্যাপী বা যে স্পেস ব্যাপী, যে আয়তন ব্যাপী তার যে প্রভাবটা বজায় থাকে, অর্থাৎ কোনো বস্তু রাখলে সেটা আকর্ষণ অনুভব করে, সেটাকে বলা হচ্ছে কি
মহাকর্ষীয় ক্ষেত্র। যেমন ধরো তুমি তোমার ঘরে একটা লাইট জ্বালাইলা, খোলা জায়গায় বিভিন্ন আমরা রাস্তায় লাইট দেখি। রাস্তায় এখন যদি এরকম হইতো যে 1 কিলোমিটার রাস্তার মধ্যে ধরো 50টা লাইট জ্বালানো আছে, তো এমন যদি হইতো একটা লাইটে 10 কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা কভার হয়ে যাবে, তাহলে তো আর লাগতো না। 50টা লাইট কেন লাগাইছে? নির্দিষ্ট দূরত্ব পর পর, কারণ একটা লাইটের নির্দিষ্ট জায়গা ক্যাপচার করার মতো তার অ্যাবিলিটি আছে, এই জন্য নির্দিষ্ট পর পর লাইট লাগাইছে, কারণ সে এতটুকুই আলো দিতে পারবে। মহাকর্ষীয় কিন্তু এটা সেম, যে অঞ্চলব্যাপী তার প্রভাবটা বজায় থাকে, তার বলটা, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। এখন সেই মহাকর্ষীয় বিভব বলতে আমরা কি বুঝি? কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে অসীম থেকে একক ভরের কোন বস্তুকে ওই বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ। অর্থাৎ কোন বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা হবে তখন যখন অসীম থেকে একক ভরের কোন বস্তুকে ওই বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজ। অর্থাৎ অসীম থেকে একক ভরের কোন বস্তুকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে বলটা কাজ করবে সেটাকে বলা হবে মহাকর্ষীয় বিভব। তো পদার্থের গাঠনিক ধর্ম ছিল মহাকর্ষ এবং অভিকর্ষ চাপটা ছিল আমাদের এই পর্যন্তই। তো আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টার্ম। এখন আমরা পরবর্তী টার্মে যাব, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে না, পদার্থ বলতে আমরা কি বুঝি? পদার্থ কি? আমরা সবাই দেখছি যে যেসব পদার্থের ভর আছে, যেসব পদার্থের আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে আমরা বলি পদার্থ। ঠিক আছে, হ্যাঁ পদার্থ এটাই। এখানে যদি আমরা দেখি, সবচেয়ে দৃঢ় পদার্থ হচ্ছে কঠিন পদার্থ, শক্ত একসাথে আছে। ধরো আমরা বরফ বলি, ধরো এটা বরফ খন্ড, বরফের কিউব, বরফটা গলে এই যে তরল হইলো, সেই তরল লিকুইড হইলো, সেই তরলটাকে আমরা প্রেসার দিলাম, আমরা তাপ দিলাম, সেটা কি হলে বাষ্প হয়ে উড়ে গেছে। ঠিক আছে, তো এখানকার দেখো এখানকার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নীল নীল ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো কিন্তু অণু, এগুলো দেখো একসাথে 8-6টা অবস্থায় আছে, এই জন্য পদার্থটা কঠিন। এখানে দেখো, এখানে অণুগুলো একটু দূরত্ব অবস্থা বজায় করে আছে, মানে কি? তার মানে কি অণুগুলোর মধ্যে আন্তঃ আণবিক দূরত্বটাই তুলনামূলক কঠিনের চেয়ে বেশি, এর জন্য এটা তরল। আর এখানে দেখো সেম আয়তক্ষেত্রে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এখানে আন্তঃ আণবিক শক্তি আরো অনেক কম, এই জন্য অণুগুলো অনেক দূরত্বে অবস্থান করতেছে। এই আন্তঃ আণবিক শক্তির পার্থক্যের কারণেই কোনো পদার্থ কঠিন হয়, কোনো পদার্থ তরল হয়, আর কোনো পদার্থ গ্যাসীয় হয়। আরেকটা অবস্থা আছে বিশেষ অবস্থা, সেটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এখন একটি পদার্থ কি? পদার্থ যার ভর, আয়তন আছে এবং নির্দিষ্ট স্থান দখল করে চাপ প্রয়োগকে বাধাদান করে তাকে পদার্থ বলা হয়। যেমন বাতাস, চেয়ার, টেবিল। এখন বাতাস কিভাবে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে? আমরা ফুটবল কোন সময় চাপ দিয়ে যখন আমরা ডিআর বলগুলো, 5 নম্বর যে বলগুলো আছে, সেগুলোকে আমরা কখনো যখন বলগুলো চাপ মানে পরিপূর্ণ থেকে বাতাসে, বা একটা গাড়ির টায়ার, আমরা কি চাপ দিয়ে এই পাশ থেকে ওই পাশে নিতে পারি না? কেন নিতে পারি না? কারণ ভিতরে বাতাস ভরা থাকলেও ওই ভিতর থেকে একটা চাপের মাধ্যমে কি করতেছে, আমাদের বাইরের দিকে সরিয়ে দিতেছে। এই জন্য এটা কি বল প্রয়োগে আমাদের কি করছে, বাধা দান করতেছে। আর পদার্থের বৈশিষ্ট্য কি? পদার্থের ভর থাকবে, ওজন থাকবে, আয়তন থাকবে, ঘনত্ব থাকবে, সংশক্তি থাকবে, স্থিতিস্থাপকতা থাকবে, ইত্যাদি বৈশিষ্ট্য ধারণ থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে পদার্থের কিছু বেসিক টার্ম, ক্যারেক্টারিস্টিক্স। কি? ভর, ওজন, আয়তন, ঘনত্ব, সংশক্তি এবং স্থিতিস্থাপকতা। তাহলে কি আমরা বুঝতে পারছি পদার্থের কি যে মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকবে? এগুলো হচ্ছে এগুলা। এখন আসি বৈশিষ্ট্য। ভর। ভর বলতে কোন বস্তু যেসব উপাদান নিয়ে গঠিত তার পরিমাণকে বোঝায়। ভরের একক হচ্ছে গ্রাম বা কেজি, গ্রাম বা কেজি। ঠিক আছে, অর্থাৎ কোন বস্তু যে পরিমাণ পদার্থ নিয়ে গঠিত সেটা হচ্ছে তার ভর। ভরকে তুমি যদি চাঁদেও নিয়ে যাও বা তুমি যদি মঙ্গল গ্রহে নিয়ে যাও, তার কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। তারপরে ওজন, কোন বস্তুকে পৃথিবী কত বল দ্বারা নিজে থেকে আকর্ষণ করছে তার পরিমাণকে বলা হয় ওজন। অর্থাৎ এই যেটা আমরা ওজন নিয়ে এতক্ষণে আলোচনা করলাম, যে বলের কারণে পৃথিবী থেকে টান, সেটাকে বলা হচ্ছে ওজন। ওজনের একক হচ্ছে কি? নিউটন। আয়তন, কোন বস্তু যে জায়গায় ধরে অবস্থান করে তাকে বলে তার আয়তন। অর্থাৎ আয়তন বলতে কি, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ঘনত্ব সবটাই থাকবে, সেটাই হবে আয়তন। ঠিক আছে, যেমন আমরা ছোটবেলায় ধরো এটা একটা কিউব আঁকলাম, এটা খানিকটা কিসের মতো লাগতেছে, খানিকটা বক্সের মতো লাগতেছে। অর্থাৎ এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, এটার উচ্চতা আছে। তো এটা কি একটা নির্দিষ্ট আয়তন দখল করে আছে।
তারপরে সেই ঘনত্ব, কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। অর্থাৎ এই যে একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, এটার যে নির্দিষ্ট একটা একক আয়তন, ধরো ১ ঘন সেন্টিমিটার বা ১ ঘন মিটার বা ১ ঘন মিলিমিটার, যে স্পেসিফিক যে একক আয়তনের যে আয়তনটা থাকবে, সেটাকে আয়তনের ভরটাকে কি বলা হচ্ছে? ঘনত্ব। আবার হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের সাধারণত ৩টি অবস্থা থাকে, আর বিশেষ অবস্থাটা হচ্ছে প্লাজমা। এখন হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার এবং দৃঢ়তা আছে, ঠিক আছে? দৃঢ়তা মানে কি? সেটা কাঠিন্যতা আছে। এর অনুসমূহ পরস্পর অতি সন্নিকটে অবস্থান করে। এটার মানে কি? এটার আন্তঃআণবিক দূরত্ব খুবই কম। আন্তঃআণবিক, আমি কিন্তু প্রথমেই বললাম, পদার্থে কোনটা কঠিন হবে, কোনটা তরল হবে আর কোনটা গ্যাসীয় হবে নির্ভর করে কার আন্তঃআণবিক শক্তি কতটা বেশি, দূরত্ব কতটা কম। যত আন্তঃআণবিক দূরত্ব কম, তত তোমার বন্ধন শক্তিশালী হবে। যে কোনো ক্ষেত্রে তুমি কারোর সাথে তোমার বন্ধুত্ব, তুমি যার সাথে যত দূরত্ব বাড়ায় চলবা, তত তোমার সাথে সম্পর্কটা কমে যাবে। আর যত দূরত্ব কমায় রাখবে, তত সম্পর্কটা কি হবে? গভীর হবে, মজবুত হবে। এই কারণে এসব আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে, যেমন বালু, পাথর, লবণ ইত্যাদি। তো এগুলোর মধ্যে কি আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব কম থাকে। এজন্য এগুলো হচ্ছে কি? কঠিন পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রেও সেম। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। কেন? এই যে আমি পানিটা রাখলাম, এখানে বোতলকে রাখলাম, বোতলের আকার। এখন আমি যদি একটা চৌবাচ্চাতে রাখি, সেটার মতো হবে। আমি যদি একটা বালতিতে রাখি, সেটার মতো করে হবে। বা যদি আমরা বড় একটা পুকুরে রাখি বা নদীতে রাখি, সেটার মতো করে আকার ধারণ করবে। অর্থাৎ এটা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কি আকার ধারণ করে।